আমরা প্রায়শ কথাবার্তার ক্ষেত্রে অনেকজনকে বলে থাকি, এই তোর কথাবার্তার লিমিট করে বল, বা তুই তোর লিমিট অতিক্রম করবে না। এভাবে আমরা অনেকজনকে এই লিমিটের কথা বলে তাকে কিন্তু সীমাবদ্ধ করে দেয়, বা বলে যে এই সীমানার বাইরে তুমি কিন্তু যাবে না, অর্থাৎ তুমি এই সীমানার বাইরে যে তুমি তোমার লিমিট ক্রস করবে না। অর্থাৎ আমরা লিমিট দ্বারা এবং লিমিটেশন দ্বারা যাই বলে একটা জনকে বা একটা আদেশ দিয়ে দিই যে তুমি এইটার বেশি করো না, এদিকে যাবে না ওইদিকে যাবে না। বা আমাদের পিতামাতারাও অনেক ক্ষেত্রে বলে যে তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করবে না, তুমি কিন্তু কথা বেশি বলবে না, তুমি কথা যতটুকু প্রয়োজন ততটুকুই বলবে। অর্থাৎ কথা এবং যাই কিছু বলে এইগুলোকে আমাদের কাছে সীমাবদ্ধ করে দেওয়া হয় যে লিমিট ক্রস করা যাবে না। হ্যাঁ, আজকে আমরা এই কথাবার্তা কম বলবো এই বিষয়টা না, বরং আমরা লিমিট দ্বারা যে সীমাবদ্ধতা বোঝায় এটাই বুঝলাম। এখন আমরা একটা কেমিস্ট্রিতে একটা বিষয় পড়ব যার নাম আছে লিমিটিং বিক্রিয়ক। এটা আমরা এসএসসিতেও একটা ধারণা নিয়েছি। এখন আমরা লিমিটিং বিক্রিয়ক কি আগে সেটা বলবো, এবং এসএসসিতে কিন্তু লিমিটিং বিক্রিয়কের সাথে ম্যাথ কিন্তু সেভাবে আলোচনা করা হয় না। বাট আমাদের এই কেমিস্ট্রি দ্বিতীয় পত্রের 3rd অধ্যায়ে লিমিটিং বিক্রিয়কের ধারণা কিন্তু আমাদের সুস্পষ্টভাবে থাকতে হবে, এবং এর জন্য কিন্তু আমরা বিভিন্ন ম্যাথ সলিউশন করতে পারবো। যদি আমরা লিমিটিং বিক্রিয়ককে ভালোভাবে ধারণা নিতে পারি তাহলে আমরা অনেক উপকৃত হব এই অধ্যায় থেকে। এখন শুরু করছি আমাদের নতুন আজকে আলোচনার বিষয়, সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। আসো বোঝার চেষ্টা করি কিভাবে আমরা লিমিটিং বিক্রিয়ককে চিনব এবং সেই অনুযায়ী ম্যাথ করব। আমি কার্বন প্লাস অক্সিজেন মিলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস সেখান থেকে লিখছি। এখানে আমি দেখতে পাচ্ছি যে আমরা ব্যবহার করছি কত 1 মোল, 1 মোল কার্বন এবং 1 মোল অক্সিজেন, সেখান থেকে 1 মোল কার্বন ডাইঅক্সাইড। ফলে এক্ষেত্রে বিক্রিয়ক কার্বন এবং অক্সিজেনের অনুপাত কত? 1:1। আমি যদি আরো একটা উদাহরণ বিবেচনা করি, যেমন মনে করলাম মিথেন, সেখান থেকে অক্সিজেনকে নিলাম, এটা থেকে হবে হচ্ছে আমার, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্লাস H2O। সেক্ষেত্রে আমার ব্যালেন্সের জন্য আমাকে কি করতে হবে? এখানে 2 দিলাম, এখানে যদি 2 দেওয়া যায় এখানে 2H2O। আমরা দেখতে পাচ্ছি 2 দুগুণে 4টা অক্সিজেন, এখানে 2টা, এবং এইটা মিলে 4টা অক্সিজেন, 2টা হাইড্রোজেন, 4 দুগুণে 2 দুগুণে 4 হাইড্রোজেন, 4 এখানে একটা কার্বন, এবং সেটা মিলে গেছে। ফলে এখানে আমি কি দেখতে পাচ্ছি, যদি আমি এটাকে অনুপাত করি তাহলে এটা হবে 1 মোল, এটা হলো। ফলে এক্ষেত্রে বিক্রিয়ক দুইটার অনুপাত হলো 1:2 মোল। আমরা এটাকে নাম্বার 1 সমীকরণ বিবেচনা করি, এটাকে নাম্বার 2 সমীকরণ বিবেচনা করি। আমি নাম্বার 1 সমীকরণ থেকে কি বুঝতে পারি? নাম্বার 1 সমীকরণ থেকে বুঝতে পারছি যে 1 মোল কার্বন 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 1 মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে পারে। ঠিক আছে, এখন যদি কথার কথা আমি বিক্রিয়াতে এখানে 1 মোল কার্বন না ব্যবহার করি, যদি কোনো একটা রিঅ্যাকশনে আমি যদি 2 মোল কার্বন ব্যবহার করি, এখানে একটা পাত্র আছে বা একটা রিঅ্যাকশনের পাত্র আছে, আমি কার্বনকে নিলাম কত মোল? সেটা হচ্ছে 2 মোল। আর সেই জায়গাটা আমি অক্সিজেনকে কতটুকু নিলাম? সব অক্সিজেনকে নিলাম হচ্ছে 1 মোল। তাহলে এখান থেকে বিক্রিয়া করে আমাকে যে জিনিসটা তৈরি করবে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। এখন বিবেচনাতে আমরা কি জানি, একটা রাসায়নিক এই দুইটা যখন বিক্রিয়া করবে তখন কিন্তু একটা তারা এই রাসায়নিক সমীকরণকে মেনে কিন্তু বিক্রিয়া করবে। সেক্ষেত্রে আমরা এই রাসায়নিক সমীকরণ থেকে দেখতে পাচ্ছি যে 1 মোল কার্বনই কিন্তু 1 মোল অক্সিজেনের সাথে সম্পূর্ণরূপে বিক্রিয়া করে এখানে 1 মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে পারে। কিন্তু যখনই আমি এই পাত্রের মধ্যে 2 মোল কার্বন নিছি এবং তার অপোজিটে 1 মোল অক্সিজেনকে নিছি, সেক্ষেত্রে কিন্তু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। বাট আমি সমীকরণ অনুসারে বলতে পারি এই 2 মোলের ভিতর কিন্তু বিক্রিয়ায় অংশগ্রহণ করবে কত মোল? সেটা হচ্ছে 1 মোল। আর 1 মোল কি হবে? বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। কেন অংশগ্রহণ করতে পারবে না? কারণ কার্বনটা তো বিক্রিয়া করছে অক্সিজেনের সাথে, কিন্তু অক্সিজেন তো আগেই যতটুকু ছিল সম্পূর্ণটাই সে বিক্রিয়া করে কি তৈরি করে ফেলেছে? কার্বন ডাইঅক্সাইড তৈরি করে ফেলেছে। এবং এই অক্সিজেন সম্পূর্ণরূপে কার সাথে বিক্রিয়া করতে পারে? সম্পূর্ণরূপে 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া, 1 মোল কার্বনের সাথে বিক্রিয়া করতে পারে। যেহেতু আমি বিক্রিয়ায় এখানে 2 মোল কার্বন ব্যবহার করেছে, সেক্ষেত্রে এই 2 মোলের ভিতরে 1 মোলের সাথে সে কমপ্লিট রূপে বিক্রিয়া করতে পারবে, সেটা আমি সমীকরণ 1 থেকে বুঝতে পারছি। তার মানে এই বিক্রিয়াটা এখানে থাকবে অসম্পূর্ণ। অসম্পূর্ণ বলতে কি, এখানে কার্বন অতিরিক্ত 1 মোল পরিমাণ কি হবে? বেঁচে থাকবে। ফলে এই ক্ষেত্রে লিমিটেশন বা সীমাবদ্ধতা তৈরি হচ্ছে কার?
বা কার শর্টেজ তৈরি হচ্ছে, সেটা হচ্ছে অক্সিজেন। ফলে আমি বলতে পারি যে আমি এই বক্সের জন্য বা এই বিক্রিয়া পাত্রের জন্য এখানে যেটাকে ইন্ডিকেট করেছে সেখানে যদি বুঝতে চাই তাহলে আমি বলতে পারি যে এই ক্ষেত্রে আমি যদি 2 মোল কার্বন এবং 1 মোল অক্সিজেন ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করি, সেক্ষেত্রে অক্সিজেনটাই হবে লিমিটেড বিক্রিয়ক। অনুরূপভাবে আমি যদি এখানে লক্ষ্য করি যে এখানে আমার 1 মোল অক্সিজেনের সাথে 1 মোল মিথেনের সাথে 2 মোল অক্সিজেন বিক্রিয়া করতে পারে। এখন কত করছে যে আমি বিক্রিয়াতে ব্যবহার করলাম কত মোল, সেটা হচ্ছে মনে করলাম যে আমি 2 মোল মিথেন ব্যবহার করলাম, আমি মিথেন ব্যবহার করলাম 2 মোল। সেক্ষেত্রে আর এটাকে 2 মোল ব্যবহার করলাম, আর অক্সিজেনকে ব্যবহার করলাম কত, অক্সিজেনকেও ব্যবহার করলাম মনে করলাম 2 মোল। কিন্তু আমি রাসায়নিক সমীকরণ থেকে দেখতে পাচ্ছি যে 1 মোল মিথেনের সাথে আমার 2 মোল অক্সিজেন বিক্রিয়া করতে পারে। যেহেতু আমি এখানে 2 মোল কাকে নিয়েছি, এখানে 2 মোল মিথেন কিনেছি, ফলে এই 2 মোলের ভিতর কিন্তু 1 মোল মিথেন সম্পূর্ণরূপে 2 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আমার কার্বন ডাইঅক্সাইড তৈরি করে ফেলবে। কিন্তু যদি আমি এটা 1 মোল না নিয়ে যদি 2 মোল নিতাম, 2 মোল নিলে পারে আমার 1 মোল মিথেন কি বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, কারণ তার সাথে বিক্রিয়া করার জন্য যে অক্সিজেনটা সেখানে বিক্রিয়া পাত্রে থাকা প্রয়োজন সেটা কিন্তু সেখানে আর থাকছে না। ফলে এখানেও আমার কিন্তু সীমাবদ্ধতা কার আসছে, সেটা হচ্ছে অক্সিজেন। ফলে এই ক্ষেত্রেও যদি আমি এইটাকে 1 মোল না ব্যবহার করে যদি এইটাকে আমি 2 মোল ব্যবহার করি, সেক্ষেত্রেও অক্সিজেনটাই হবে লিমিটেড বিক্রিয়ক। তাহলে লিমিটিং বিক্রিয়কের সংজ্ঞাতে আমরা কি বলতে পারি, 2 বা ততোধিক বিক্রিয়কের ক্ষেত্রে যখন যে কোনো একটি বিক্রিয়ক সম্পূর্ণরূপে বিক্রিয়া করে ফেলে কিন্তু অন্য বিক্রিয়কটা অবিক্রিয়ত থেকে যায়, মানে তার সাথে যে আরেকজন বিক্রিয়া করে সেটা শেষ হয়ে যাওয়ার কারণে, যার কারণে উৎপাদ কম পরিমাণে উৎপন্ন হয়। এই যে উৎপাদ কম পরিমাণে উৎপন্ন হচ্ছে যার জন্য বা যে বিক্রিয়কের জন্য, সেটাকেই আমরা বলবো হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। উৎপাদ কম পরিমাণে কেন বলতেছি, আমি যদি এখানে 2 মোল মিথেন নিই আর তার অপোজিটে 2 মোল অক্সিজেন নিই, সেক্ষেত্রে কিন্তু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, কিন্তু এটা কম উৎপন্ন হবে। কারণ আমি জানি যে 1 মোল মিথেনের সাথেই 2 মোল বিক্রিয়া করে ফেলতে পারে। যখন আমি 2 মোলের মিথেনের সাথে 2 মোল অক্সিজেন নেব, তখন কিন্তু এখানে 1 মোল মিথেন কি হবে, বিক্রিয়া আর করার জন্য অক্সিজেনকে খুঁজে পাওয়া যাবে না। অর্থাৎ এখানে অক্সিজেনের লিমিটেশন বা সীমাবদ্ধতা একটা তৈরি হয়েছে, যার কারণে আমরা এখানে কি বলবো, এটা একটা লিমিটেড বিক্রিয়ক। আরেকটা বিষয় আমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমি শুরুতে অবশ্য বলে না, এখন বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা যখন একটা বিক্রিয়া আসলে ঘটাতে চাই, তখন আমরা জানি যে বিক্রিয়কগুলো একটা নির্দিষ্ট পরিমাণের সাথে একটা নির্দিষ্ট পরিমাণে কিন্তু বিক্রিয়া করবে। ফলে আমাকে একটা পাত্রে যখন আমরা ওই 2টা বিক্রিয়ক বা ততোধিক বিক্রিয়ক নিব, তাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণে নিতে হবে। কিন্তু নির্দিষ্ট পরিমাণে আমি যতই নেবার চেষ্টা করি না কেন, কোনো একটা বিক্রিয়কের পরিমাণ আমি যতটুকু নিতে চাই তার চেয়ে হয় একটু বেশি হয়ে যায় বা একটু কম হয়ে যায়, যার কারণে প্রায় সব বিক্রিয়াতেই আমি বলতে পারি কোনো একজন কি হবে, লিমিটিং বিক্রিয়ক হয়ে যায়। এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এবার আমরা আলোচনা করতে যাবো, সেটা হচ্ছে যে লিমিটিং বিক্রিয়কের থেকে কিভাবে আমরা ম্যাথের বিষয়টা আলোচনা করতে পারি। সেটা হচ্ছে যে লিমিটিং বিক্রিয়ক যখন আমরা ম্যাথ আলোচনা করবো, আমাদের অবশ্যই মনে রাখতে হবে আমরা কিন্তু বিক্রিয়ার যে রাসায়নিক সমীকরণটা জানি, সেই রাসায়নিক সমীকরণের যে ভরগুলো দেওয়া থাকবে সেটাকে অবশ্যই মোল এককে হিসাব আমরা কনভার্ট করে নেব। কারণ মোল এককে যদি আমি কনভার্ট করে নিই, সেক্ষেত্রে আমার হিসাব করতে সুবিধা হবে। যদি আমি মোল এককে না নিয়ে যাই তাহলে কি অসুবিধা হতে পারে, সেটা হচ্ছে আমার অ্যাভোগাড্রোর প্রকল্পের যে অনুসিদ্ধান্ত আছে সেটা মেনে চলতে সমস্যা হবে। তো আসো দেখি আমরা ম্যাথ করে বোঝার চেষ্টা করি যে লিমিটিং বিক্রিয়কটা আমাদের ম্যাথকে বুঝতে কিভাবে সাহায্য করে। আমরা একটা ম্যাথ করার জন্য একটা উদাহরণকে উপরে লিখেছি। আমরা দেখতে পাচ্ছি যে সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন বিক্রিয়া করে সেখানে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এটা আমরা এসএসসি থেকে বেশ ভালো করে জানি। মনে করো যে একটা ম্যাথ এইভাবে আছে, আমি ম্যাথটাকে না লিখে একটা খুব সংক্ষেপে লিখেছি আর কি। সেটা হচ্ছে উচ্চ তাপমাত্রা ও চাপে প্রভাবকের উপস্থিতিতে সালফার ডাইঅক্সাইড ও অক্সিজেনের বিক্রিয়ায় সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়। 64 গ্রাম সালফার ডাইঅক্সাইড ও 32 গ্রাম অক্সিজেনের মধ্যে উপরোক্ত শর্তে বিক্রিয়া ঘটালে 1 atmosphere চাপে ও 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উৎপন্ন সালফার ডাইঅক্সাইডের পরিমাণ মোল এককে, ভর এককে এবং আয়তন এককে আমরা নির্ণয় করব। আমাদের এখানে যে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে সেটা আমরা 3টা এককে নির্ণয় করব। আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে বিক্রিয়ক দুটি, সেটা সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন। এক্ষেত্রে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়কটা নির্ধারণ করা প্রয়োজন। আমরা জানি যে সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর
64 গ্রাম পার মোল এবং অক্সিজেনের আণবিক ভর 32 গ্রাম পার মোল। তাহলে 64 গ্রাম সালফার ডাইঅক্সাইডের জন্য মোল সংখ্যা হিসাব করবে এবং 32 গ্রাম অক্সিজেনের জন্য আমরা মোল সংখ্যা হিসাব করব। সেটাই করা যাক। সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর 64, সেক্ষেত্রে আমি ব্যবহার করেছি কতটুকু? 64। তাহলে আমি এখানে যে 64 গ্রাম ব্যবহার করেছে সেক্ষেত্রে তার মোল কত হতে পারে? যে 64 গ্রাম সালফার ডাইঅক্সাইডের জন্য মোল হিসাব করলে আমরা পাবো হচ্ছে 64/64 = 1 মোল। অক্সিজেনের আণবিক ভর কত? সেটা হচ্ছে আমরা জানি 32। সেক্ষেত্রে আমরা অক্সিজেনের কতটুকু ব্যবহার করেছি? সেটা হচ্ছে 32 গ্রাম। তাহলে অক্সিজেনের মোল সংখ্যা কত হয়? সেটা হচ্ছে অক্সিজেনের জন্য সেটা হচ্ছে 32/32 = 1 মোল। ওকে, এখন আমি কি জানি? এখন আমি জানি আমি যে পরিমাণটা সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন ব্যবহার করেছে তার জন্য আমি বলতে পারি যে কতটুকু মোল আমি ব্যবহার করেছি সেটা কিন্তু আমার জানা আছে। সেটা হিসাব করে বললাম যে 64 গ্রাম এবং 32 গ্রামের জন্য 1 মোল সালফার ডাইঅক্সাইড হয় এবং 1 মোল অক্সিজেন হয়। ঠিক আছে, আমি সালফার ডাইঅক্সাইড পাইলাম 1 মোল, অক্সিজেন পাইলাম 1 মোল। আমি সমীকরণ থেকে দেখতে পাচ্ছি যে 2 মোল সালফার ডাইঅক্সাইড 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে বিক্রিয়াটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়, সেখানে 2 মোল সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়। কিন্তু আমি ব্যবহৃত যে গ্রামটা ব্যবহার করেছি সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেনের জন্য, তার জন্য মোল হয়েছে 1 মোল এবং 1 মোল। ফলে আমি দেখতে পাচ্ছি যে আমি ব্যবহৃত করলাম হচ্ছে কত? 1 মোল সালফার ডাইঅক্সাইড এবং কতটুকু অক্সিজেন বিক্রিয়া করেছি? 1 মোল অক্সিজেন। অন্যদিকে থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে যখন আমি 2 মোল সালফার ডাইঅক্সাইড 1 মোল অক্সিজেন বিক্রিয়া করে আমার সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হয় কতটুকু? 2 মোল সালফার ট্রাইঅক্সাইড। ফলে আমি যদি 1 মোল সালফার ডাইঅক্সাইড এবং 1 মোল অক্সিজেন ব্যবহার করি, আমার অক্সিজেনের মোল কিন্তু ঠিকই আছে সমীকরণ অনুসারে এবং ব্যবহৃত অনুসারে, সেক্ষেত্রে আমার হবে 1 মোল সালফার ট্রাইঅক্সাইড। ফলে আমি কি দেখতে পাচ্ছি? সমীকরণ অনুসারে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার 2 মোল যেখানে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হওয়ার কথা সেখানে হয়েছে কত? 1 মোল। এই 1 মোলটা হলো কার জন্য? সালফার ডাইঅক্সাইড কম ব্যবহার করার জন্য হলো। আমি বলতে পারি এক্ষেত্রে সালফার ডাইঅক্সাইড একটা লিমিটার বিক্রিয়ক। আমি সালফার ডাইঅক্সাইড একটা লিমিটিং বিক্রিয়ক আমি নির্ধারণ করে ফেলেছি। এখন আমাকে যে বিষয়টা বুঝতে হবে যে আমাকে বলা হয়েছে উৎপন্ন সালফার ডাইঅক্সাইডের পরিমাণ এককে, ভর এককে এবং আয়তন এককে নির্ণয় করতে হবে। আমি ইতিমধ্যে কিন্তু একটা উত্তর পেয়ে গেছি, সেটা হচ্ছে মোল এককে 1 মোল, মোল এককে 1 মোল সালফার উৎপন্ন। যেহেতু সমীকরণ অনুসারে আমার 2 হওয়ার কথা ছিল কিন্তু 1 মোল হয়েছে কার জন্য? কারণ আমরা লিমিটিং বিক্রিয়ক খুঁজে পেয়েছি এই সালফার ডাইঅক্সাইডের সীমাবদ্ধতার কারণে। এবার আমি যে কাজটা করব ভর এককে, তাহলে ভর এককে কি হবে? ভর এককে আমরা ইজিলি হিসাব করতে পারবো। সেটা হচ্ছে যে উৎপন্ন, আমি বলেছি উৎপন্ন সালফারের আমাকে কি করতে হবে? হিসাব নিকাশ এই 3 এককে করতে হবে। তার মানে সালফার ট্রাইঅক্সাইডের জন্য কত হবে? সালফার 32, অক্সিজেন 16 × 3, তার মানে 348। এখান থেকে হিসাব করলে কি হবে? 32 + 48, তার মানে 80টা। ফলে আমি ভর এককে কিন্তু পেয়ে গেছি। এখন আমার বাকি থাকে কোন এককে? সেটা হচ্ছে আয়তন এককে। কিন্তু আমি বলে দিছি বিক্রিয়াটাকে 1 অ্যাটমসফিয়ার এবং 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঘটানো হয়। আমরা জানি যে একটা বিক্রিয়া যদি 1 অ্যাটমসফিয়ার এবং 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঘটানো হয় সেক্ষেত্রে সে 1 মোল যে আয়তনটা দখল করে সেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে 24.789 লিটার। ফলে যেহেতু 1 মোল যে কোনো পদার্থের গ্যাসীয় পদার্থের আয়তন আমার 1 অ্যাটমসফিয়ার চাপ এবং 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত হয় আমার জানা আছে, এর কারণে আমি ইজিলি বলে দিতে পারি যে এখানে উৎপন্ন সালফার ডাইঅক্সাইডের পরিমাণ 1 মোল, সেটা হচ্ছে ভর এককে 80 গ্রাম এবং আয়তন এককে 24.789 লিটার। আজকের ক্লাস আমরা এই পর্যন্ত শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা কোনো নতুন বিষয় নিয়ে আলোচনা করব।